আমার কিছু বিষয় নিয়ে সন্দেহ হইতেছে এখন। ভিনিসিয়াস জুনিয়র তারপর ডায়মন্ডে চলে আসছে, রিয়াল মাদ্রিদে রদ্রিও প্রায় হয়ে গেছে, ডায়মন্ডও প্রায় হয়ে গেছে। এই দুইটা সেটেল, লাস্ট তিনটা আমরা এখানে চারটা সাইনিংয়ের মধ্যে রিয়াল মাদ্রিদের বাস্তনি এবং হচ্ছে অলিজে, এই দুইটা ছাড়া বাকি দুইটা রদ্রি এবং ডায়মন্ডে এটা হয়ে গেছে প্রায়। ডায়মন্ডে বলছে সে রাজি, টাকা পয়সা একটু বাড়া দিলে সব ঠিকঠাক হয়ে যাবে। আর রদ্রির ব্যাপারটাও সিটির সাথে ক্লিয়ার করতেছে রিয়াল মাদ্রিদ। অলিজের সাথে কি হইলো মাদ্রিদের, মানে কেন ডিলটা হইলো না? দেখেন, পরিষ্কার প্রথম থেকেই আমরা পরিষ্কার বলছি, প্রথম থেকেই রিয়াল মাদ্রিদ পরিষ্কার বলছে, এটার পেছনের গল্পটা আমরা পরিষ্কার বলছি। ট্রান্সফার ইন্ডাস্ট্রিতে এই সিচুয়েশনগুলো কিভাবে কাজ করে, কিভাবে হয়, বায়ার্ন মিউনিখের ফ্যানরা খুব ভালো জানবেন। বায়ার্ন মিউনিখের ফ্যান যারা আছেন বাংলাদেশে, তারা খুবই বায়ার্ন মিউনিখের ফুটবল দেখেন, জার্মান ফুটবল দেখেন, একটু ডিফারেন্ট সবার থেকে, চিন্তা ভাবনাও করেন ডিফারেন্টভাবে। তারা বুঝবেন যে ডিলটা কেন কোলাপস করলো এই সিজনে। আমি বলছি যে রিয়াল মাদ্রিদ অলিজেকে যে নেবে, বায়ার্ন মিউনিখ অলিজেকে রাখতে পারবে না একদিন না একদিন, এই সামারে না হোক পরের সামারে না হোক, নেবেই। রিয়াল মাদ্রিদ সে আসবে। দেখেন, রিয়াল মাদ্রিদ যে অলিজে খেলতে চায়, এটা রিয়াল মাদ্রিদ, অলিজে, তার ফ্রেন্ড রয়্যাল কিউপে নিউজ ছাপছে এবং বায়ার্ন মিউনিখ এটা জানে। আনঅফিসিয়াল সব কিছু। কে বলছে? ক্রিশ্চিয়ান ফক বলছে। ক্রিশ্চিয়ান ফক, তারা তো আপনি বিশ্বাস করেন, আপনাদেরই লোকজন, বায়ার্নের লোকজন, জার্মানির লোকজন, যে এটা জানে। কিন্তু এটা হবে না কেন? কারণ ওই যে রিয়াল মাদ্রিদ যেটা করছে, এটা তো চুক্তির মধ্যে আসছে, এটা তো চুক্তিতে আছে। রিয়াল মাদ্রিদ বলছে, ভাই যদি হইতে হয় তাহলে হচ্ছে যে চুক্তি ভঙ্গ তো করতে হবে। এটা তো মাদ্রিদ আর বায়ার্নের কিছু না, এটা হচ্ছে অলিজের ব্যাপার। অলিজে বায়ার্নকে অ্যাপ্রোচ করবে, তারপর মাদ্রিদ এখানে যাবে। এটা ভদ্রলোকের ব্যাপার, আমি প্রথম থেকে বলছি। তো রিয়াল মাদ্রিদ এটা বলে দিছে। কিন্তু যেহেতু বায়ার্ন রাজি না, অলিজে এই সামারেই আসলে এত বড় ধামাকাটা রিস্কটা নেয়নি, সে রাজি হয়নি। হয়তো নেক্সট সামারে এতে বায়ার্ন মিউনিখের অনেকেই দুই রকম আছে, যে যার মনে রিয়াল মাদ্রিদ, সে খেলবে বায়ার্নের হয়ে, এতে করে তার চেয়ে ক্যাশ ইন করে নেওয়া ভালো ছিল। পরবর্তীতে এখনও ডিল কিন্তু সাইন করেনি, নতুন যেটা আসছে সেটা এখনও সাইন করে নেই, হয়তো করে ফেলবে। যদি না করে তখন সংখ্যা আরও বাড়বে। তারপর কংগ্রেচুলেশনস, রিয়াল মাদ্রিদকে অলিজেকে রাখতে পারছে বায়ার্ন মিউনিখ, এবং লুইস সুয়ারেজ এবং কেইন এবং অলিজে, এই ফ্যান্টাস্টিক, এই আনস্টপেবল ট্রায়ো আবারও বায়ার্ন মিউনিখে থাকতেছে সব হিসাব মতো। খুব ভালো লাগতেছে। তো এই জন্যই রিয়াল মাদ্রিদ অলিজেকে হারাইলো, নিয়ে আসলো ডায়মন্ডকে। ডায়মন্ডে দুই পাশেই চরমভাবে খেলতে পারে, দুই পাই চরম একই রকম মাত্রায় ফুটবল খেলে, একই টেম্পোতে ফুটবল খেলে, যেটা হচ্ছে চরম ড্রিবলিং। ডিরেক্ট আপনি ছুড়ে যান আপনার ডিফেন্ডারের দিকে। 1-on-1 বিট করাটা তার সবচেয়ে ভালো ট্রেড। মানে 1-on-1 ডিফেন্ডারকে বিট করতে সে মনে হয় একটা খুবই, কী বলো এটা, মানে খুব মানে একটা বন্য পশুর মতো আনন্দ পায় যখন সে 1-on-1 ডিফেন্ডারকে বিট করে। খুবই হার্শভাবে বিট করে, যে বিটেড হয় মানে তাকে খুব অসহায় লাগে। এবং তার এখন রিয়াল মাদ্রিদ বলতেছে তাকে ডান পাশে খেলাবে। ডান পাশে তার রেকর্ডটা সবচেয়ে ভালো, বেশি পরিমাণ গোল সে ডান দিক থেকে দিচ্ছে। সে এমন উইঙ্গার না একদম খুব ক্রসেস মারবে, সে এরকম না। সে একদম ডিরেক্ট বক্সকে অ্যাটাক করবে, হাফ স্পেস দিয়ে খেলবে, বাইরে লাইনের দিকে চলে যাবে, কাটব্যাক মারবে, লো কাটব্যাক মারবে। বাম পাশে খেললেও দেখবেন যে আপনি হাফ স্পেসেই খেলতেছে, ভেতরের দিকেই খেলতেছে, সেখান থেকে শর্ট করতেছে। খুবই কম যে একদম হাইয়ার ক্রসেস মারতেছে, এটা খুবই কম। ডেডলি তার হচ্ছে স্পিড এবং হচ্ছে তার কন্ট্রোল, তার ড্রিবলিংয়ের মধ্যে কন্ট্রোল, এটা ডেডলি এবং পারফেক্ট জায়গায় সে আসতেছে। অলিজে ভবিষ্যৎ হইতে পারে, আমরা ভবিষ্যতের পরে কথা বলবো, কিন্তু বর্তমানে যেটা হবে সেটা হচ্ছে যে এখন ভিনি যদি এখন রিনিউ না করে, তাইলে ঘটনাটা কি ঘটতে যাইতেছে? ভিনি যদি এখন রিনিউ না করে মানে কি না করতে চায়, এই যে ভেজালটা সে করতেছে মাদ্রিদের সাথে, তাতে করে দেখেন এখন কিন্তু অনেকেই উকিঝুঁকি দেওয়া শুরু করছে। অলরেডি লিভারপুল উকিঝুঁকি দিছে সে ফ্রিতে নিবে। এটা হইতে পারে একটা ট্রান্সফার যেমনি হয়, যে একটা হইতে পারে যে ঠিক আছে লিভারপুলের দিয়ে একটা আওয়াজ দেওয়া, কিন্তু এমনটা হয় না। এটা লিভারপুল ভালো জায়গা থেকে বলা হইতেছে, লিভারপুলের আগ্রহ আছে। আর কার আগ্রহ আছে ভিনির প্রতি? ভিনি যদি এবার কন্ট্রাক্টটা সাইন না করে, তাহলে কে ভিনিরে নিয়ে যেতে পারে? মানে বেতন আতনে যদি না মেলে, কোনোভাবে রিয়াল মাদ্রিদ ভিনির বেতনটা বাড়াবে না, কোনোভাবে না। তাহলে কি হবে? তাহলে হবে এখানে সিটি ঢুকে যাবে ভাই, এখানে সিটি ঢুকে যাবে। সিটির আগ্রহ ছিল পেপ গার্দিওলা থাকতে, এবং ইভেন মার্সকারও আগ্রহ আছে যে ভিনির মতো প্লেয়াররে যদি সে ঢুকাইতে পারে, সে হচ্ছে এটা মানে এটা মানে একদম কি বলে, মানে এর চেয়ে ভালো সুযোগ সিটির জন্য হবে না ভিনিরে। তো একটা সবাই সুযোগটা খুঁজতেছে এখন। ভিনিও মাদ্রিদে থাকতে চায়, আপনার মাদ্রিদও ভিনি রাখতে চায়, অথচ
এই সিচুয়েশনটার সমাধানে 31 জুলাই কি হবে আমি তো বুঝতে পারতেছি না। 31 জুলাই সমাধানটা কী হবে। আমার হিসাবে ভিনির উচিত যদি একটা মিডল গ্রাউন্ড রিয়াল মাদ্রিদ আসতে চায় বোনাস টোনাস সহ 25-এ রাজি হয়ে যাওয়া। ঠিক আছে, যত করছো শেষ পর্যন্ত ড্র্যাক করে নিয়ে গেছো, 31 তারিখ পর্যন্ত নিয়ে গেছো, ফাইন। তুমি আরেকটা সিজন দাও, আরেকটা ফ্যান্টাস্টিক কিছু দাও, তারপরে তুমি আবার ট্রাই করো টাকা পয়সা বাড়ানো, বেতন বাড়ানো তোমার অধিকার আছে, তোমার তো ক্লাবেরও অফিসেরও স্ট্রাকচার মানতে হবে। তো ফাঁক দিয়ে যদি ভিনিরে সিটি নিয়ে যায়, তো গেলাম আমরা মারা খাওয়া সারা। আমি তখন কী করবো প্রিমিয়ার লিগে, ওই সিটির কেমনে থামাবেন আপনি সেই চিন্তা করেন।